তোমার কাছে যদি অ্যানিমেল আর কিল মুভি ভালো লেগে থাকে আর একটু মারামারি কাটাকাটি ব্রুটাল টাইপের মুভি পছন্দ হয়ে থাকে তাহলে আজকের এই সিনেমাটি তোমার জন্য। ভারতের ইতিহাসে মনে হয় এরকম কোনো এ রেটেড সিনেমা আজ পর্যন্ত রিলিজ হয়নি। মানে অ্যানিমেল আর কিল মুভি এর কাছে বাচ্চা, এক্সট্রিম লেভেলের ব্রুটালিটি রয়েছে মুভিতে। ছোট বাচ্চা, বুড়ো, মহিলা কেউই বাদ নেই ব্রুটাল ভায়োলেন্স থেকে। এসব অনেকেই সহ্য করতে পারবে না, আর সব ভায়োলেন্স আনকাট অবস্থায় দেখানো হয়, যেমনটা আমরা আর রেটেড হলিউড মুভিতে দেখি। তাই দুর্বল চিত্তের মানুষ কখনো মুভিটি দেখবেন না। তো চলো আর এত কথা না বলে গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দেখা যায় ওয়াসিম নামের একজন মারা গেছে। ওর জানা যায় সেখানে অনেক মানুষ সমবেত হয়। ওয়াসিমের এক অন্ধ বন্ধু সেখানে আসে, ওর নাম ভিক্টর। জানাজার কাজকর্ম চলতে থাকলে হঠাৎই সেখানে একটি গাড়ি আসে। সেই শব্দে ভিক্টর কিছু একটা বুঝতে পারে। আসলে ওয়াসিমের মৃত্যুর সময় ভিক্টরও সেখানেই ছিল, কিন্তু সে অন্ধ হওয়ায় খুনি তাকে ছেড়ে দিয়েছিল। সেই গাড়ি থেকে রাসেল নামের একজন বের হয়। ওর জুতার শব্দ, পারফিউম ইত্যাদি দেখে ভিক্টর বুঝে যায় যে এই হলো ওয়াসিমের খুনি। তারপর সে বাইরে গিয়ে ওর প্রেমিকা ঈশাকে কল দিয়ে দেখা করতে বলে, কিন্তু রাসেল পরিস্থিতি টের পেয়ে ভিক্টরকে তুলে নিয়ে গাড়িতে। তারপর তারা এক ওয়্যার হাউসে এসে পৌঁছায়। সেখানে এসে রাসেল জানায়, ওয়াসিমের ভাইয়ের কথাই ওকে মেরেছি আমরা, আর তুই অন্ধ হওয়ায় তোকে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখছি তোকে ছেড়ে দিয়ে বড় ভুল করেছি। এটা বলেই সে ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয়। তখন পাশ থেকে একজন এই দৃশ্যটাই ভিডিও করছিল। অ্যাসিডে ভিক্টরের হাড় মাংস সব গলে যায়। বাড়িতে আসলে বাবা রাসেলকে এই কাজের জন্য অনেক বকতে থাকে। আসলে রাসেল যে ভিক্টরকে মেরেছে ও জর্জের ভাই, আর জর্জ এই এলাকার সবচেয়ে বড় সোনার ব্যবসায়ী। তো কাজটা তার একদমই ঠিক হয়নি। পরদিন নদীর পানিতে পাওয়া যায় ভিক্টরের নামমাত্র লাশ। পরে ডাক্তাররা জানায় একে হাইড্রোফ্লুরিক অ্যাসিডে ডুবিয়ে মারা হয়েছে, এজন্যই শরীরের এত বাজে অবস্থা। পরে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তখন সে জানায় শেষবার ভিক্টর কল দিয়ে দেখা করতে চেয়েছিল ওর সাথে, কি যেন একটা গুরুত্বপূর্ণ বলবে বলেছিল, কিন্তু সেটা তো আর বলা হলো না। আসলে ভিক্টররা মোট 3 ভাই। ভিক্টর ওদের মধ্যে ছোট, আর তারপর বড় ভাই জর্জ আর মার্কো। ছোট থেকে জর্জ ব্যবসা সামলিয়েছে আর মার্কো সামলিয়েছে পরিবার। ফ্যামিলির কারো কোনো ইস্যু থাকলে সেটা মার্কোই হ্যান্ডেল করত। তবে ওর এঙ্গেজমেন্ট হওয়ার পরে মার্কোকে ইতালি পাঠিয়ে দিয়েছিল জর্জ। এদিকে ভিক্টরের শেষ কাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জর্জ সাফ জানিয়ে দেয় যে মার্কো যেন জানতে না পারে, আগে দাফন করা হোক, তারপর ওকে জানানো হবে। কিন্তু পাশ থেকে একজন বলে এতক্ষণ হয়তো মার্কো জেনে গিয়েছে। মার্কোর নাম শুনে এদিকে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলতে শুরু করে। কেউ বলে সে হিরো, আর কেউ বলে সে ভিলেন, কিন্তু তখন একজন বলে মার্কো একজন ডেভিল। এরপর একদিন কল আসে জর্জের কাছে। ফোনের ওপার থেকে একজন বলে, তোর ভাইকে উঠিয়েছি, 4 কেজি সোনা নিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা। প্রথমে তো জর্জ অনেক চিন্তিত হয়ে যায়। পরে ব্যালকনিতে গিয়ে দেখতে পায় ভিক্টর বাগানেই বসে আছে, যার কারণে জর্জ চিন্তামুক্ত হয়, কারণ ওরা মার্কোকে ধরে নিয়ে গিয়েছিল। ও তো মানুষ নয়, ও পুরা ডেভিল, ও ঠিকঠাক মতোই চলে আসতে পারবে। তো লোকটা জর্জের সাথে কথা বলা শেষ করে যায় ওই আড্ডায়। গিয়ে দেখতে পায় এদিকে সেদিকে ওর লোক অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন এন্ট্রি নিয়ে মার্কো এক এক করে মারতে শুরু করে আর বলতে থাকে, তোরা ভুল মানুষকে উঠিয়েছিস। এরপর কিছুক্ষণের মধ্যেই সবাইকে সে মেরে দেয়। কিছুদিন আগের কথা, জমি জাতি ভাগ করার জন্য মামার বোন অনেক করে বলছিল জর্জকে, তবে ওরা সাফ সাফ বলে দেয় যে মার্ককে কোনো ভাগ দেয়া হবে না, কারণ সে তো আমাদের রক্তই না। কিন্তু ওদের কথায় একমত হতে পারে না জর্জ। ভিক্টর এসে জর্জের সাথ দেয়, বলে মার্ক আমাদের ভাই ছিল, ও আছে এবং থাকবে, আর জমিতে আমাদের সবার হক সমান। আসলে 3 ভাই একজন আরেকজনকে খুব ভালোবাসত। এদিকে ভিক্টরের লাশকে চার্চে আনা হয়। তখন জর্জ ভিক্টরের সম্পর্কে দু কথা বলতে থাকে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এরই মধ্যেই এন্ট্রি নেই মার্কো। ওকে দেখেই কেন জানি চার্চে থাকা সবাই ওর দিকেই তাকিয়েছিল। তারপর মাইকের সামনে যায় মার্কো আর বলতে থাকে, যে আমার ভাইয়ের এই অবস্থা করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। সে যেখানেই লুকিয়ে থাক তাকে খুঁজে বের করে ছিঁড়ে ফেলবো। ওর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে জর্জ মার্কোকে ডেকে বলে, কেন তুই এসব বলেছিস চার্চে? কেউ কি এসব কথা বলে নাকি? আর তুই তো ভিক্টরের নিজের ভাইও না, তাহলে
তোর এত কিসের রাগ? কিন্তু মার্কো বলে সে ওর ভাইয়ের খুনের বদলা নিয়েই দম নেবে। পরদিন এক মিটিং করে জর্জ, সেখানে দেশের বড় বড় সোনা ব্যবসায়ীরা আসে, ওদের সাথে টনি আর ওর ছেলে রাসেলও আসে। তখন টনি অনেক সান্ত্বনা দেয় জর্জকে, বলে ওর হয়তো হাত এতটুকুই ছিল, এজন্যই সে চলে গেছে আর আমরা সবাই মিলে খুঁজবো ওই খুনিকে। কিন্তু জর্জ জানায় আমার কারোই প্রয়োজন নেই, আমি নিজেই বের করব আর নিজ হাতেই তাকে খুন করব। তারপরই টনি ওর ছেলে রাসেলের সাথে সবার পরিচয় করিয়ে দেয় আর এটাও জানায় যে এখন থেকে আমার সব ব্যবসা বাণিজ্য রাসেলই দেখবে আর ভিক্টরের খুনিকেও খুঁজতে সে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে মার্কো চলে আসে আর বলে আমার ভাইকে যে মেরেছে ওকে আমি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব, যা দেখে সবাই কেঁপে উঠবে। এদিকে পুলিশরা অনেক খোঁজবাজ করে কোনো প্রমাণই সংগ্রহ করতে পারে না। এ পর্যায়ে টনি সবাইকে সাবধান করতে থাকে মার্কো সম্পর্কে। সে বলে আমরা জর্জকে দিয়ে যেভাবে আমাদের দুশ্মন মারিয়েছি, মার্কোকে দিয়ে সেটা সম্ভব না, ও অনেক বেশি চালাক। তো যা করতে হবে আমাদেরকে অনেক বুঝে শুনে ভেবে চিন্তেই করতে হবে আর মার্কোর সাথে খুব হিসাব করে কথা বলতে হবে। এজন্য মার্কোর উপর সবসময় নজর রাখার জন্য টনির ছেলেকে মার্কোর সাথে পাঠায় ভিক্টরের খুনিকে খুঁজতে সাহায্য করার জন্য। কিন্তু মার্কো তো আর জানে না যে সে যাকে খুঁজছে সে তো 24 ঘন্টাই তার সাথে থাকতেছে আর খুনিকে খুঁজার নাটক করতেছে। ভিক্টরের খুনি সম্পর্কে খোঁজবাজ করার জন্য মার্কো এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে আসে। তখন পুলিশটা জানায় হয়তোবা ওয়াসিম আর ভিক্টরের খুনিটা কোনোভাবে কানেক্টেড। যেদিন ওয়াসিমের জানাজা ছিল সেদিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, হয়তোবা ওয়াসিমের খুনি ভিক্টরেরও খুনি হতে পারে। আর হাইড্রোফ্লুরিক অ্যাসিড সম্পর্কেও জানায় মার্কোকে। এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে রাসেল, সে ওকে অনেক ভয়ভীতি দেখায়, বলে কোনোভাবেই যেন মার্কো কোনো কিছুই জানতে না পারে আর যদি জেনে যায় তাহলে তোর পুরো পরিবারকে মেরে ফেলবো। পরদিন ওর সাথে দেখা করতে আসে মার্কো, সাথে রাসেলরাও আসে। তো মার্কোকে সে সেই সবই কথা বলছিল যেগুলো টনিরা তাকে শিখিয়ে দিয়েছিল। তারপরও কেন জানি একটু একটু সন্দেহ হয় মার্কোর, তবুও কিছু না বলে সে সেখান থেকে চলে আসে এক অডিটোরিয়ামে। এখানে এক ফাইটারের রাত চলতো, ওর উপর দিয়ে কারো কথা বলার কোনো ক্ষমতাই ছিল না এখানে। তো মার্কোকে রিঙ্গে ডাকে সে, তারপর ভেতরে আসলে বলে আমি এখানকার রাজা আর ওই রিঙ্গের ভেতর থেকে শুধু একজন হেঁটে বাইরে যাবে। পরে শুরু করে ফাইট। মার্কো চোখের পলকে ওকে ধরাশায়ী করে ফেলে, তারপর জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশন পায় না আর যেইটুকু ইনফরমেশন পায় সেগুলো একেবারে ভুয়া ছিল। আসলে গতদিন রাসেল এসে ওকে শাসিয়ে গিয়েছিল, সে বলেছিল যদি মার্কো তোর কাছে আসে তাহলে যেন সে সত্যটা কোনোভাবেই জানতে না পারে আর যদি জানতে পারে তাহলে তুই শেষ। সেও ঠিক তেমনটাই করে। এদিকে টনিরা সবাই জর্জ আর মার্কোর উপর অনেক খেপেছিল। তো রাসেল তখন সবাইকে মেরে ফেলতে যায়, কিন্তু টনি বলে এখন মেরে ফেলে কোনো লাভ নেই, আগে ওর সোনার উপর কবজা করতে দে, তারপর ওকে মারবো। তখন একজন টনিকে জানায় কালকে পোর্টে জর্জ সহ আরো 3 জন মিলে 120 কেজি সোনা আসতেছে। তো কাস্টমারের সাথে কথা বলে সেটা মেরে দেওয়ার প্ল্যান তৈরি করে টনি 30 কেজি কাস্টমারদেরকে দিবে আর বাকি 90 কেজি ওর। তারপর দেবরাজকে দিয়ে কথা বলায় কাস্টমারদের সাথে, পরদিনই সব সোনা আটকে ফেলে। এটাতে জর্জ অনেক খেপে যায় আর সে এটাও বুঝে যায় যে ওদের সিন্ডিকেটের মধ্যেই কেউ না কেউ এমনটা করেছে। তবে যেই এমনটা করে থাক না কেন, যদি আমরা খবর পাই তবে তার শাস্তি হবে শুধুমাত্র মৃত্যু। সেখান থেকে মিটিং শেষ করে জর্জ গাড়িতে গিয়ে উঠে। তখন দেবরাজ গিয়ে একটু কথা বলতে চায় ওর সাথে, ওকে গাড়িতে উঠতে দেয় জর্জ। গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই দেবরাজ বলে আপনার ধমক শুনে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তো আপনি নিজ থেকে জানার আগে আমি নিজেই আপনাকে বলে দিচ্ছি সব সোনা আমি নিজেই নিয়েছি। এটা বলেই দেবরাজ ছুরি ঢুকিয়ে দেয় জর্জের পেটের ভেতর। এভাবে অনেকবার ছুরির আঘাত করতে থাকে। তার থেকে বের হয়ে দেবরাজ অন্য গাড়িতে করে চলে যায়। সেখান থেকে কেউ একজন জর্জকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা অনেক খারাপ হলেও জর্জ বেঁচে যায়। তারপর পরই দেবরাজের সম্পর্কে সবকিছু মার্কোকে জানিয়ে দেয় টনি আর অনেক আফসোসও করে জর্জের জন্য। এরপর সে দেবরাজকে কয়েকটা ঘুষি মেরে বলে এমন কাজ কেন করিস তুই বলতো, আর ডাক্তার বলেছে যে জর্জ বেঁচে যাবে আর সে যদি বেঁচে যায় তাহলে তুই মারা যাবি, তো কিছুদিনের জন্য তুই আন্ডারগ্রাউন্ড হয়ে থাক। এদিকে এক ইউটিউবার পুলিশের কাছে আসে, সে বিভিন্ন জায়গা থেকে গোপন ক্যামেরা দিয়ে বড় বড় ক্রাইম এক্সপোজ করত। তো এজন্যই সে অডিটোরিয়ামের বাইরে একটা ক্যামেরা লাগিয়েছিল। পরে চেক করে দেখতে পায় ওয়াসিমের হত্যার ভিডিও হয়েছে। তখন পুলিশ অফিসারটা সেই প্রমাণ নিয়ে ওর বসকে দেয়, কিন্তু সে ছিল টনির পালতো কুত্তা, যার জন্য সে কিছুক্ষণের মধ্যেই সবকিছু টনিকে জানিয়ে দেয়। এরপর রাসেল গিয়ে ওই অফিসার আর ওই ইউটিউবারটাকে মেরে ফেলে, সে কোনো প্রমাণই রাখবে না হত্যার। কিন্তু পুলিশ অফিসারটা আগেই বুদ্ধি করে জর্জের ফ্যামিলি ডক্টরকে ওই ভিডিওর পেনড্রাইভটা দিয়েছিল। তো ডক্টরটা জর্জকে পেনড্রাইভটা এনে দেয়। সেটার ভিডিও দেখে জর্জ অবাক হয়ে যায় আর মার্কোকে কল করে সবকিছু জানিয়ে দেয়। তখন রাসেল মার্কোর সাথেই ছিল আর রাসেলের
তাদের পুরো দলও ছিল। তারা গাড়ির মধ্যেই মার্কোকে মারতে শুরু করে দেয় আর ভিক্টরকে মারার সময়কার ভিডিওটাকে মার্কোকে দেখায়। তারপর তারা তাকে মেরে হাত পা বেঁধে বসিয়ে রাখে, পাশে একটা গর্ত করে এখানে তাকে জিন্দা কবর দিবে। কিন্তু কেন জানি ওর চোখে এক ফুটাও ভয় দেখে না রাসেল। এটাতে সে অনেক রাগান্বিত হয়ে মার্কোর সেক্রেটারি আনোয়ারের এক হাত কেটে ফেলে। এখানে অনেক কষ্ট পায় মার্কো। তারপর রাসেল মার্কোকে মেরে কবর দিতে বলেই চলে যেতে থাকে। ঠিক তখনই তাণ্ডব লীলা শুরু করে মার্কো। হাত বাঁধা থাকলেও এক এক করে সবাইকে মারতে শুরু করে। ওকে দেখে মানুষ বলেই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন শয়তান এসে পড়েছে। সবাইকে মারা শেষ করে রাসেলকে ধরে ওকেও কিছুক্ষণের মধ্যে ধরাশায়ী করে ফেলে মার্কো। তারপর সেখান থেকে সে গাড়িতে ওঠে, একটা সিগারেট জ্বালিয়ে আনোয়ারকে বলে, তোর কষ্ট হচ্ছে আনোয়ার, বল না তোর কষ্ট হচ্ছে। এটা বলেই সে অনেক রেগে যায় আর বাইরে চেইনসো নিয়ে এক একজনকে কচুকাটা করা শুরু করে। কাউকেই যেন বাদ দিচ্ছিল না। মার্কো তারপর যখন রাসেলকে মারতে যাবে ঠিক তখনই রাসেল বলে, দাঁড়া, ঈশা আমাদের কবজায় আছে আর তার পেটে বড় হচ্ছে ভিক্টরের বাচ্চা। তো তুই যদি তোর বাচ্চাকে বাঁচাতে চাস তবে আমাকে ছেড়ে দে। তারপর সে ভিডিও কলে ঈশাকে দেখায়। এটা দেখে মার্কো আর তাকে হত্যা করে না। এরপর মার্কো দেবরাজের কাছে যায়। সে তাকে ধরে নিয়ে এক কন্টেনারের মধ্যে আটকে রাখে। তারপর মার্কো বলে, ঈশা কোথায় বল, কিন্তু দেবরাজ বলতে রাজি হয় না। তখন মার্কো ওকে একটা ফোন দেয় আর বলে যে তোর হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাকে জানাবি কল করে, না হলে তুই মারা যাবি। মার্কো এটা বলে সেখান থেকে চলে যাওয়ার পরই গ্যাস বড় শুরু হয়ে যায় কন্টেনারের ভিতরে। তখনই তাড়াতাড়ি দেবরাজ ফোন দিয়ে জানায় ঈশার খোঁজ, কিন্তু তারপরই কন্টেনার ফেটে দেবরাজ মারা যায় আর মার্কো চলে আসে টনির হাইড আউটে। কিন্তু ওখানে থাকা কেউই ওকে ভেতরে ঢুকতে দিতে চায় না। এরপর সে সবাইকে কুত্তা মারতে থাকে। মার্কো এক নিমিষেই সবাইকে খতম করে দিয়ে চলে আসে ছাদে। সে প্রথমে মনে করেছিল এটা হয়তো ঈশা বসে আছে, কিন্তু পরে দেখতে পায় এটা তো অন্য কেউ। ঠিক তখনই এন্ট্রি নেয় টনি আর বলে, আমি জানতাম তুই এমন কিছু করবি, এজন্যই এসব প্ল্যান করেই রেখেছিলাম। যা, তোর এবারের ভুলকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি এমন হয় তবে ঈশা আর তার পেটের থাকা বাচ্চা দুজনকে আমি মেরে দিব। তোর জন্য এটাই ভালো হবে যে তুই ডিলটা কবুল করে নে। বিকেল বেলা এই ডিল কনফার্ম করার জন্য এক ফাঁকা মাঠের মধ্যে আসে মার্কো আর সেখানে আগে থেকে ঈশাকে নিয়ে অপেক্ষা করছিল রাসেল। তখন মার্কো একটা বক্স দেয় রাসেলকে। সেটা খুলেই সে অবাক হয়ে যায়, সাথে সে অনেক ভয়ও পেয়ে যায়। আসলে সেই বক্সে ছিল টনির কাটা হাত, যেটা এখনই সে কেটে এনেছে। এটা দেখে রাসেল অনেক রেগে যায় আর মারতে যায় মার্কোকে, কিন্তু মার্কো বলে, অল্প সময় হয়েছে, তোর বাপের হাত কেটেছি, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো হাত জোড়া লাগাতে পারবি। তো তুই ঈশাকে আমার গাড়িতে উঠিয়ে দিলে সাথে সাথেই তোর বাপের লোকেশন তুই পেয়ে যাবি। আর সেজন্য অন্য কোনো উপায় না পেয়ে ঈশাকে সে ফেরত দিয়ে দেয় আর সে তার বাবার লোকেশনও পেয়ে যায়। রাসেল খুব তাড়াতাড়ি এসে পৌঁছে সেখানে দেখতে পায় ওর বাবাকে সে কয়েকটা মৃত্যুর ফাঁদের মধ্যে রেখেছে। এটার জন্য সে জানালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে অনেক সাবধানতার সাথে মাথার উপরে থাকা অ্যাসিডের কৌটা নামায়। তারপর টনির দিকে তাক করা বন্দুকটা উঠায়। সবকিছুই প্রায় ঠিক হয়ে গেছিল। ঠিক তখনই একজন দরজাটা খুলে আর সাথে সাথেই টনির চেয়ারের নিচে থাকা বোমা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর বোমা ফেটে মারা যায় টনি। এদিকে ঈশাকে নিয়ে বাড়িতে আসলে মার্কোকে তার ভাই জর্জ বলে, তুই ঈশাকে নিয়ে কোথাও চলে যা, বাড়িতে থাকা ঠিক হবে না। কিন্তু মার্কো জানিয়ে দেয় যে সে কোথাও যাবে না, যা হয়ে যাক না কেন সে এই বাড়িতেই থাকবে। টনি মারা যাওয়ার কিছুদিন পরে রাসেল এক কসাইয়ের কাছে আসে। ওর নাম সাইরাস। আসলে সাইরাস ও টনিরই ছেলে। তো মার্কোকে এখন 2 ভাই এক হয়ে খতম করবে। ওরা দুজনে মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে মার্কোর পুরো পরিবারকে হত্যা করবে। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন রাত্রেবেলা ঈশার প্রসব বেদনা ওঠে। তখন মার্কো তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে জর্জ বলে, বাড়িতেই ডাক্তার আসতেছে, কোনো রিস্কের প্রয়োজন নেই। কিছুক্ষণের মধ্যে দুজন ডাক্তার বাড়িতে চলে আসে আর ঈশাকে মনিটরিং করতে শুরু করে দেয়। হঠাৎ করেই পুরো ঘরের মধ্যে বিদ্যুৎ চলে যায়। এতে জর্জ বুঝে যায় যে কেউ তাদের উপর অ্যাটাক করতে চলেছে। তখন জর্জ সবাইকে রুমে যেতে বলে আর পুরো সবকিছু জর্জ একাই সামাল দিতে যায়। তারপর সবাই উপরে গেলে জর্জ তার তাণ্ডব লীলা শুরু করে দেয়। একে একে সবাইকে মেরে দেয়। তারপরই ঘরের লাইট আবারও চলে আসে। এদিকে ঘরের বাহির থেকে তাণ্ডব শুরু করে সাইরাস। দরজা জানালা গুলি করে ঝাঁঝরা করে দেয়। পরে বোমা দিয়ে দেয় ঘরের মধ্যে। এতে ধরাশায়ী হয়ে যায় জর্জ। তারপর ঘরের মধ্যে এন্ট্রি নেয় সাইরাস আর জর্জকে মারতে শুরু করে। এদিকে উপরে অনেকজন উঠে গিয়ে মার্কোকে ধরে আনে। তখনই সবাইকে মারা শুরু করে মার্কো, কিন্তু হঠাৎই সাইরাস এসে খুব সহজেই ধরাশায়ী করে ফেলে মার্কোকে। আর এদিকে রাসেল যাকেই পাচ্ছে তাকেই হত্যা করছে। বাচ্চা, বৃদ্ধ, ছেলে মেয়ে কিছুই বাদ দিচ্ছে না। সে তারপর বাকি সবাইকে নিচে ধরে আনে আর
এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। সাইরাসের মারার সিস্টেমই একদম আলাদা। সেখানে তাণ্ডব লীলা চালাতে থাকলে হঠাৎ সাইরাস ঈশার কান্না শুনতে পায়, সাথে সাথেই চলে আসে উপরে, গিয়েই সব ডাক্তারকে মেরে ফেলে। তারপর ঈশার পেটে এক ধাক্কা দিয়ে বাচ্চা বের করে আনে আর ওকেও মেরে দেয়, সবাইকে মেরে দেয়, কিন্তু মার্কো আর জর্জকে জীবিতই রাখে। যাওয়ার সময় সাইরাস বলে, মার্কো তোকে মারা খুব সহজ, কিন্তু পরিবার হারানোর বেদনা তোকে পেতেই হবে, তুই মরবি দিনে দিনে। ওরা চলে যাওয়ার পর ভাই জর্জ মার্কোকে বলে, ওদের সবাইকে মেরে দে মার্কো, তাহলে অন্তত মরার পরে সবাইকে আমি বলতে পারবো যে মার্কো আমাদের খুনের বদলা নিয়েছে। তখন মার্কো নিজের ক্ষত নিজেই সেলাই করে চুল স্টাইল করে সুন্দর স্যুটবুট লাগিয়ে বের হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে টনির কেমিক্যাল ফ্যাক্টরিতে। এখানে হাজার খানিক মানুষ নিয়ে অপেক্ষা করছিল ওরা দুজন। তখন সেখানে এন্ট্রি নেই মার্কো, তারপর মারা শুরু করে সবাইকে, একদম কচুকাটা করে ফেলছিল সবাইকেই। কিন্তু মারামারির এক পর্যায়ে অনেকজন মিলে মার্কোকে ধরে ফেলে, তারপরও তাকে আটকে রাখতে পারে না। সে আবার মারা শুরু করে। এক পর্যায়ে সে একটা মেশিন গান নিয়ে মারা শুরু করে দেয়। এক নিমিষেই সেখানে থাকা সবাইকে সে মেরে দেয়। এখন বাকি শুধু রাসেল আর সাইরাস। এ পর্যায়ে দুই ভাই মিলে মারা শুরু করে মার্কোকে। কিছুক্ষণ মারার পর তাণ্ডব শুরু করে মার্কো। এক পর্যায়ে রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর সেদিক দিয়ে হাত ঢুকিয়ে ওর হৃৎপিণ্ডটাই বের করে ফেলে। এভাবেই মারা যায় রাসেল। পরে এটা দেখে ঈশার ওই বাচ্চাটাকে অ্যাসিডের মধ্যে ফেলার হুমকি দেয় সাইরাস, কিন্তু এখন মার্কো কিছুরই কেয়ার করে না। আর এক কূপে সাইরাসের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, সাথে সাথেই অ্যাসিডে পড়ে পুরো শরীর গলে যায় সাইরাসের। পরে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে বের হয়ে আসে মার্কো। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।